নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস খবরের অন্তরালের খবর নিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। বিদ্যুৎ সমস্যায় জর্জরিত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বর্তমানে আজারবাইজান রাষ্ট্রের বাকু শহরে আছেন 2024 সালের ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বা কনফারেন্স অব দ্য পার্টিস 29 সংক্ষেপে COP29 সম্মেলনে অংশ নিতে সেখানে গেছেন। 11 থেকে 22 নভেম্বর চলবে অধিবেশন। পর্যাবরণ বা ক্লাইমেট সম্পর্কে প্রতি বছর আলোচনার জন্যে হয় এই সম্মেলন। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার এই সম্মেলনে প্রস্তাব রেখেছেন নেপাল ও ভুটান এই দুই রাষ্ট্রে উৎপাদিত জলবিদ্যুৎ এই এলাকার দেশগুলির মধ্যে ভাগ করে নেয়ার জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার যে প্রস্তাব সেটা তিনি দিয়েছেন। প্রস্তাবটি অবশ্য তিনি সম্মেলনের মঞ্চে রাখেননি, রেখেছেন মূল সম্মেলনের সাইড লাইনে। সেখানে সামাজিক ব্যবসায়িক বিভিন্ন গোষ্ঠী থাকে, তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের সঙ্গে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাবে হিমালয়ের দেশগুলোর জলবিদ্যুৎ তৈরির যে বিপুল সম্ভাবনা তার বেশিরভাগই অব্যবহৃত হয়ে রয়েছে। এটাকে কার্যকর করা দরকার। যদি করা যায় কার্যকর, তাহলে এই দেশগুলোর বিদ্যুৎ সমস্যা থাকবে না এবং বেটার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস সেটা করা যাবে। প্রস্তাবটা এমনিতে কিন্তু খুব খারাপ নয়, ঠিকই প্রস্তাব, ভালো প্রস্তাব। নেপালের কর্মকর্তারা যারা উপস্থিত ছিলেন সম্মেলনে, প্রসঙ্গত বলি নেপালের কোনো মন্ত্রী যাননি, গিয়েছেন কয়েকজন সরকারি অফিসার। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ সম্মেলন নয় যে প্রধানমন্ত্রীরা সেখানে যান। তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা গিয়েছেন, ঠিক আছে। তো সেই অফিসার বলেছেন যে নেপালে 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোতে জীবাশ্ম কোল থেকে যে কিংবা তেল থেকে যেগুলো তৈরি হয় সেই জ্বালানির সেই বিদ্যুতের উপরে তার উপরে নির্ভরতা কমাতে সাহায্য করবে জলবিদ্যুৎ যদি তৈরি করা যায়। প্রস্তাবটা তো ভালোই প্রস্তাব, দেখলেই মনে হয়। ইউনূস সেখানে এক বিবৃতিতে বলেছেন সেখানে যে বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। এইখানে এই মাত্র 40 মাইল দূরে বলেছেন, কিন্তু এই 40 মাইলের মধ্যে কি আছে সেটা আর তিনি বলেননি। সেটা বললে প্রস্তাবটা শুরুতে ঘেঁটে যাবে। কেন ঘেঁটে যাবে সে কথায় পরে আসছে। তিনি আরো বলেছেন যে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে নিয়ে এই গ্রিডটি করতে হবে এবং এর নাম হবে, এটা হবে দক্ষিণ এশীয় গ্রিড, সাউথ এশিয়ান গ্রিড। তিনি জোর দিয়েছিলেন যে বাংলাদেশের সর্বোচ্চ পরিবেশগত অগ্রাধিকার আছে কার্যকর জলসম্পদ ব্যবস্থাপনা করা, যাতে বন্যা প্রতিরোধ করা যায়, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জলের ব্যবহার সর্বোচ্চ সেটা সম্ভব হয়। ইউনূস সাহেবের প্রস্তাব একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। প্রস্তাবটা যদিও আপাত দৃষ্টিতে ভালো লাগে, ঠিকই আছে, কিন্তু এটা একান্তই প্রাথমিক পর্যায়ে। এর বাস্তবায়নের জন্য অনেকগুলো কাঁটাতারের বেড়া আছে, কিন্তু কাঁটাতারের বেড়া, আমি পদক্ষেপ বলছি না, বলছি কাঁটাতারের বেড়া। যেমন যে দেশগুলোকে নিয়ে গ্রিড তৈরির কথা বলেছেন তিনি, তারা এ ধরনের প্রস্তাবে রাজি কিনা, তাদের প্রয়োজন আছে কিনা
এই গ্রিড তৈরিতে খরচ কেমন, খরচের শেয়ারিং কেমন হবে, খরচ করার সামর্থ্য সব দেশের আছে কি না, এই দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক যেটা আছে সেটা এই প্রকল্প বাস্তবায়িত করতে দেবে কি না, ইত্যাদি নানা রকম সমস্যা আছে। ওই যে 40 কিলোমিটার বললাম, উনি বলেছেন 40 কিলোমিটারের মধ্যে 40 কিলোমিটার না বোধহয় মাইল বলেছেন, 40 মাইল দূরে। তো এই 40 মাইলের দূরের যে পথটা নেপাল থেকে বাংলাদেশ, সেই পথটার মধ্যে ভারত আছে। তো ভারত যদি থাকে তাহলে এবার কি কি সমস্যা আসতে পারে সেগুলো নিয়ে কথা বলা যাবে, কথা বলতে হবে। তো কতদিন লাগবে ওই প্রস্তাব, যদি ধরুন ভারত যদি রাজিও হয়ে যায়, ভুটানও রাজি হলো, নেপালও রাজি হলো, কতদিনে এই প্রস্তাব বাস্তবায়িত করা হবে, এরকম বহুবিধ বিষয় আছে। আশা করা যায় ইউনূস সাহেব যদি সিরিয়াসলি প্রস্তাবটা দিয়ে থাকেন তবে দেশে ফিরে বিষয়টা তিনি উদ্যোগী হবেন। এই উদ্যোগ নিতে হবে তাকেই, যেহেতু প্রস্তাবটা তিনি উত্থাপন করেছেন এবং এটা তার ব্রেন চাইল্ড। আর যদি কথার কথা হিসেবে বলে থাকেন তবে তো এর এখানেই শেষ। আশা করি ইউনূস সাহেব কথার কথা হিসেবে বলেননি, সিরিয়াসলি বলেছেন। তবে প্রস্তাবটির বাস্তবায়ন নিয়ে আমাদের মধ্যে যে সন্দেহগুলো আছে সেগুলো নিয়ে দু চারটে কথা বলি। প্রথমত, যে কোনো প্রস্তাবের টেকনিক্যাল অ্যানালিসিস করতে একটা সময় লাগে, অন্তত 2-3 বছর তো বটেই। ইউনূস সাহেব কি ততদিন থাকবেন তার পদে? তিনি চলে গেলে পরবর্তী সরকার যে তার সুরে সুর মেলাবে সেটা একদমই নিশ্চিত নয়। বিশেষত আওয়ামী লীগের সরকার যদি আসে তো সবার আগে ইউনূসের প্রকল্প বাতিল করবে। যেমন তিনি নিজে এখন আওয়ামী লীগের নানান প্রকল্প বাতিল করছেন, তো আওয়ামী লীগও তার প্রকল্প বাতিল করবে। দ্বিতীয় সমস্যা উঠতে পারে এমন গ্রিড তৈরির প্রয়োজনীয়তা নিয়ে। সব দেশের কাছে তো এটা প্রয়োজন হতে পারে না। গ্রিড তৈরি করে তুমি আমার বিদ্যুৎ নেবে, বিদ্যুৎ তৈরি আমার জন্য যত না দরকার তোমাদের জন্য দরকার বেশি, সুতরাং গ্রিড তৈরির খরচ তোমরা দাও আর আমাদের তো টাকা নেই বেশি। এ কথা বলতেই পারে নেপাল, এ কথা বলতেই পারে ভুটান, কারণ অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত দুর্বল দেশ। সুতরাং তাদের কি দরকার পড়েছে এই গ্রিড তৈরির? তাহলে তো নিজের দেশের উৎপাদন কেন্দ্রগুলো, আবার ভারতও দেখুন, ভারতেরও কি দরকার, কারণ ভারত তো এখন বিদ্যুৎ তৈরিতে উদ্বৃত্ত দেশ। তারা বিদেশে যেমন বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করছে, তেমনিভাবে এখানে যদি বিদ্যুৎ নেপালের গ্রিড থেকে যদি বিদ্যুৎ আনতে হয় ভারতকে, তাহলে তো ভারতের নিজের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ করে দিতে হয়। একই কথা নেপালও ভারতের নিজের যে সম্পদ রয়েছে সেটা বন্ধ করে ভারত নেপালের ওপরে, এবং নেপালের সাথে চীনের যেরকম দোস্তি আছে, মাঝে মাঝে যেরকম খটাখটি লাগে, গত বেশ কিছু বছর ধরে লাগছে, তো তাতে ভারত যে এখানে রাজি হবে তার তো কোনো মানে নেই। একই কথা নেপাল ও ভুটান সম্পর্কেও প্রযোজ্য, কারণ তাদের দরকারটা নয়, মূল দরকার হচ্ছে বাংলাদেশের। তো বাংলাদেশের আর্থিক খরচ যদি এই গ্রিড তৈরির যদি ভারতকে বাদ দিয়ে যদি ওদের 3টে দেশের মধ্যে হয়, সেই গ্রিড তৈরির যে খরচ, সেই খরচটা যদি বাংলাদেশ পুরো দিতে পারে, এবং দিলে আবার কি হবে, ভারতের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। ভারত কি দেবে সেটা? মনে তো হয় না। আর অত টাকা বাংলাদেশের নেইও যে বাংলাদেশ ওই ভুটান এবং ওদের নেপালের তাদের ভার নিয়ে গ্রিড তৈরি করতে বসবে। তৃতীয় কারণটা বলি, নেপাল থেকে যেটা একটু আগেই যার কথা বলছিলাম, নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনতে গেলে ভারতের ওপর দিয়ে আনতে হবে। তো বাংলাদেশ নিজে কি করছে ভারতের সঙ্গে? এখান থেকে ত্রিপুরায় যাওয়ার জন্য পাইপলাইনটা বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ার চুক্তি রয়েছে, সেই চুক্তি হাসিনার আমলে হয়েছিল, সেই চুক্তি বাতিল করে দিচ্ছে বাংলাদেশ, বাতিল করতে চাইছে। তাহলে তারা আশা করে কি করে
যে ভারত তার ওপর দিয়ে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ যাবে, তার জন্যে যে গ্রিড ভারত তার ওপর দিয়ে যেতে দেবে, এ আশা করে কি করে? হ্যাঁ, তা সে 40 মাইল হোক আর 400 মাইল হোক। চতুর্থত, নেপালের বিদ্যুৎ কেন্দ্রগুলির বেশিরভাগ তৈরি হয়েছে ভারতের টাকায়, এবং এখনো যে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ যেটা যাচ্ছে না, সেটাও কিন্তু ভারতের টাকার, ভারতের উপর দিয়ে শুধু নয়, ভারতের তৈরি গ্রিড দিয়ে যাচ্ছে। এখনো গ্রিড আছে, গ্রিড নেই তা নয়। এবং পরে কিছু করতে গেলেও নেপালের বিদ্যুৎ কেন্দ্রগুলি, সেগুলো তো বললাম তো ভারত খুলেছে ভারতের টাকায়। এরপরেও যদি খুলতে হয় আবার, সেটাও ভারতকে টাকা দিতে হবে। তো ভারত বাংলাদেশ যা সম্পর্ক, তাতে দু দেশের এক টেবিলে বসার সম্ভাবনাই তো এখন প্রায় নেই, অন্তত ইউনূস সাহেবের আমলে তো নেই। পরবর্তী সময় দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। 5 নম্বর কারণ, নেপাল রাজি হলেও হতে পারে, তবে ভুটান রাজি হবে না ধরে নেওয়া যায়। কারণ নেপালের মতো কোনো রাজনৈতিক খেলার ইচ্ছা ভুটানের নেই। নেপালের কি রাজনৈতিক খেলার ইচ্ছা সেটা জানেনি, যে নেপাল চীনকে নিয়ে মাঝে মাঝেই ভারতের সঙ্গে নানা রকম খেলাধুলো করতে চায়, যেটা ভুটান কিন্তু করে না। এসব দেখে ধরে নিলে ভুল হবে না যে ইউনূস সাহেবের গ্রিড তৈরির প্রস্তাব, সেটা বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। এটা অনেকটা সেই রাবণের স্বর্গের সিঁড়ি তৈরি করার মতো প্রস্তাব। এসব আকাশ কুসুম স্বপ্ন না দেখে তিনি আপাতত কিভাবে দেশের মানুষকে একটু স্বস্তি দেবেন, সেখানে একটি নির্বাচিত সরকারের হাতে সরকারটাকে তুলে দেবেন, সেই কথা ভাবুন। নির্বাচিত সরকার এলে তারা যদি ইউনূস সাহেবের এই প্রস্তাবটা মাথায় নেয়, সেটা তখনকার প্রস্তাব, তখন দেখা যাবে। আপাতত ইউনূস সাহেব দেশের মানুষকে একটু স্বস্তি দেওয়ার কথা ভাবুন। এখনকার মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।